দর্শক, পঞ্চদশ সংশোধনী রায় নিয়ে আলোচনার অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদের। উনি এখনো যুক্ত হতে পারেননি, আছেন স্টুডিওতে সহকর্মী অলিউল রনি। আমরা শুরুতেই যাব অলিউল রনির কাছে। অলিউল রনি, আজকে তো পঞ্চদশ সংশোধনী কোন কোন বিষয়গুলো সংশোধন হয়েছে, আসলে পুরোটা বাতিল হয়নি, যেটি আপনি আজকে সারাদিন কভার করেছিলেন। কোন কোন অংশ বাতিল হয়েছে আর কোনটি বা রয়ে গেছে? দেখুন, আপনার এই প্রক্রিয়াটা যদি আমি বলি তাহলে একটু আমাদের পিছনে যেতে হবে। 2011 সালের 30শে জুন সেদিন কিন্তু আসলে পঞ্চদশ সংশোধনী প্রস্তাব করা হয় আওয়ামী লীগ সরকার থেকে এবং সেদিন পাশ করা হয়। তো হচ্ছে সেখানে যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে, টোটাল যদি আমি বলি তাহলে হচ্ছে আপনার 55টি সংশোধনী নিয়ে আসা হয়েছিল এবং এই 55টি সংশোধনী 68 জায়গায় সংবিধানের যেটি আর কি নিয়ে আসা হয়েছিল। তো এর ভিতরে আজকে কিন্তু যখন এই বদিউল আলম রিটটি করেন, তিনি কিন্তু সম্পূর্ণ সংশোধনীটি বাতিল চেয়েছেন, বিশেষ করে পঞ্চদশ সংশোধনী। তো হচ্ছে আজকে আদালত যেটি বলছে যে তারা কিন্তু যে সম্পূর্ণ সংশোধনীটি বাতিল করছেন না, তারা একটি আংশিক অংশ বাতিল করছেন। সেক্ষেত্রে হচ্ছে 6টি জায়গায় কিন্তু তারা এই বাতিলটি নিয়ে এসেছেন, 6টি ধারায় আমরা বলতে পারি। যদি প্রথমেতে বলতে হয় তাহলে বলতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি কিন্তু তারা বাতিল করেছেন। তো হচ্ছে এটি বাতিল করার পরক্ষণে কিন্তু এই যে দলীয় সরকার অধীনে একটি নির্বাচন ব্যবস্থা ছিল সেটি কিন্তু আর থাকলো না। কিন্তু এরপরে যে বিষয়টি নিয়ে এসেছেন সেটি হচ্ছে কিন্তু যে অসাংবিধানিকভাবে যে ক্ষমতা গ্রহণের যে বিষয়টি, সেটিকে কিন্তু একটি রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে গণ্য করেছিলেন তৎকালীন সরকার এবং এর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখেছিলেন। এই যে বিষয়টি কিন্তু তারা আজকে একেবারে বাতিল করে দিল। তার ফলে হচ্ছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে বিভিন্ন প্রশ্ন ছিল সেই প্রশ্নটা কিন্তু আর নেই। এরপরে যদি আমি পরবর্তীতে চলে যাই, যে আরো কিছু বিষয় ছিল যেগুলো হচ্ছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা করেছিল এই সংশোধনী। এছাড়া হচ্ছে সংবিধানে যেমন নারী সংসদে নারী আসন যেমন 50টি করা হয়েছিল 45টি থেকে এই সংশোধনীতে কিন্তু। এরপর আরো যেগুলো হচ্ছে যে তৎকালীন যে সরকার ক্ষমতায় থাকবে পরবর্তী 90 দিনের মধ্যে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, এটি কিন্তু ওই তৎকালীন সরকার করেছিলেন যে পূর্ববর্তী 90 দিনের মধ্যে, এটি কিন্তু আর বৈধতা থাকলো না। তো সুতরাং বলা যায় যে এই যে 6টি ধারাতে এবং আরেকটি যে মানুষের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আপনার অধীনস্থ যে আদালতগুলো রয়েছে তাদেরকে কিন্তু একটি অধিকার দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু এই আদালত খর্ব করেছে বা আজকে যে হাইকোর্ট। তো সুতরাং বলা যায় যে আজকে আংশিক পরিবর্তনের মাধ্যমে এই 6টি ধারায় পরিবর্তন আসলে আনা হয়েছে। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে বিএনপি তো একজন অ্যাডভোকেট বিএনপির পক্ষে রিটকারী ছিলেন, তারা কি আসলে এই সংবিধানের আংশিক, তারা তো পুরোটাই বাতিল চেয়েছিলেন, তারা আসলে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন বা স্বাগত জানিয়েছিলেন কিনা? বিএনপি আইনজীবী আসলে কি বলেছিলেন? দেখুন, এটি যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে শুধু বিএনপি না, এখানে কিন্তু আরো অনেকগুলো পক্ষ ছিল, বিশেষ করে রিটকারী থেকে শুরু করে এখানে যেমন ছিল বিএনপি তেমন ছিল জামায়াত ইসলামী। তারা কিন্তু হচ্ছে সবাই এই যে আজকে রায় হলো, রায় কিন্তু প্রাথমিকভাবে খুশি। তো হচ্ছে তারা কিন্তু একটা কথা বলেছেন যে এই যে সংবিধানকে মানে ক্ষমতার প্রভাবে কুক্ষিগত করা হয়েছিল সেটি থেকে আজকে আসলে মুক্ত হয়েছে প্রাথমিক ধাপ। কিন্তু পরবর্তীতে আমি যদি বলি, এই যে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সংবিধানটি কিন্তু দুইটি ওয়েতে তারা হচ্ছে সংশোধনী নিয়ে আসা হয়েছিল। যেমন তত্ত্বাবধায়ক সরকারকে যে বাতিল করা হয়েছিল প্রথমত সংবিধানের মাধ্যমে একবার বাতিল করে এবং পরবর্তীতে হচ্ছে তৎকালীন বিচারপতি যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছে আপিল বিভাগের মাধ্যমে এটি আর কি সংশোধনী এটি বাতিল করেন। তো সেক্ষেত্রে আজকে কিন্তু একটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখনো কিন্তু আরেকটি পরবর্তী একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া আসলে সেটি হবে জানুয়ারির 3য় সপ্তাহে, সেটি শুনানি হবে এবং তখন আসলে সম্পূর্ণরূপে আজকে আমরা যে কথাটি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হচ্ছে, তখনই আসলে কিন্তু এটি সম্পূর্ণরূপে এটি প্রক্রিয়া আর কি বাতিল হয়ে যাবে বলে আমরা মনে করছি আর কি। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে সেখানে তো বিভিন্ন পক্ষের রিটকারী আইনজীবীরা ছিল, আপনি যেহেতু কভার করেছেন সেই বাতিলের ইয়েটি, তো সেখানে আসলে মতের মিল ছিল কিনা আইনজীবীদের সঙ্গে? দেখুন, এইখানে কিন্তু হচ্ছে আইনজীবীদের মতের মিল বলতে সবাই কিন্তু একই সুরে কথা বলছেন, কিন্তু হচ্ছে কথার প্রেক্ষাপট একটু ভিন্নতা ছিল। যেমন আমি আপনাকে যেটি আগেই বলেছি যে এখানে দুটি ওয়েতে যেহেতু আর কি সংবিধানের পঞ্চদশ সংশোধন এটাকে বাতিল নিয়ে আসা হয়েছিল, প্রথমত হচ্ছে যে সংবিধানের মাধ্যমে একটি এবং দ্বিতীয়ত হচ্ছে আপিল বিভাগের মাধ্যমে বাতিল করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছি তিনি কিন্তু বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল করা হয়েছিল সেটি যেহেতু আবার নতুন করে নিয়ে আসা হয়েছে, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু চলে আসলো অটো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে জানুয়ারিতে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু তেমন একটা প্রভাব ফেলবে না। কিন্তু সেই ক্ষেত্রে আইনজীবীরা কিন্তু একটু ঘুরিয়ে বলছেন যে যেহেতু আমাদের এখন একটি প্রক্রিয়া বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই কিন্তু তারপরে কিন্তু একটি আনুষ্ঠানিকতা থেকে যায়, সেখান থেকে কিন্তু একটু মানে অমিল দেখা গিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সবাই আর কি একমতই ছিলেন। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে পঞ্চদশ সংশোধনীর যে আংশিক বাতিলের কথা বলা হচ্ছে, সে আংশিক বাতিলের ফলে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলে আপনার কাছে আসলে মনে হচ্ছে কিনা? যেহেতু
যেহেতু একটা সময় দীর্ঘ সময় ধরে প্রধান রাজনৈতিক কয়েকটি দল দাবি করে আসছিল ভোট দিতে পারছে না, তত্ত্বাবধায়ক সরকার নেই, দলীয় সরকারের অধীনে ঠিকঠাকভাবে ভোট দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে জনগণকে আসলে ভোটের অধিকার ফিরে পাবে বলে আপনার কাছে মনে হয় কিনা এই সংশোধনীর মাধ্যমে? দেখুন, আজকে শুনানিতে আমি যখন হাইকোর্টে ছিলাম তখন কিন্তু এটি আমার কথা নয়, হাইকোর্টে কিন্তু বলেছেন যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী যেটি নিয়ে আসা হয়েছিল এতে হচ্ছে জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, আর সংবিধানের যে মৌলিক অধিকার বলা যায় সেটি কিন্তু হরণ করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট স্পেসিফিকভাবে উল্লেখ করেছে 3টি নির্বাচনের কথা, যে এই সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে এর মধ্যে এই যে 3টি নির্বাচন ব্যবস্থা জনগণের যে আস্থা সেটি কিন্তু হারিয়েছিল। সুতরাং হাইকোর্ট যেহেতু এখানে বলছে যে আসলে জনগণ তাদের ভোট অধিকার ফিরে পাবে, এবং আইনজীবীরাও কিন্তু এটিই বলছেন যে তাদের প্রধান উদ্দেশ্য ছিল জনগণকে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া, সেটি কিন্তু আজকে এই যে সংশোধনের মাধ্যমে আসলে বাস্তবিক অর্থে ফিরে এসেছে। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি জানেন রুহুল কুদ্দুস যেটা বিএনপি পক্ষের আইনজীবী, তিনি সংবিধান পুনর্লিখনের কথা বলছিলেন। ব্যাপারটা কি আসলে আপনি নিশ্চয়ই এখানে ছিলেন, বা কিভাবে দেখছেন, বা কিভাবে পুনর্লিখন করা যায়? দেখুন, রুহুল কুদ্দুস কাজল সাহেব হচ্ছে বিএনপির আইনজীবী, বিএনপির পক্ষে যিনি ছিলেন। যেহেতু আমরা জানি যে এই রিটটি যখন করেন বদিউল আলম সুজন সম্পাদক, তিনি হচ্ছে রিটে কিন্তু সম্পূর্ণ অংশটি বাতিল চেয়েছিলেন, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেগুলোকে নিয়ে আসা হয়েছে বা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বা যেগুলোকে বাতিল করা হয়েছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু তিনি বাতিল চেয়েছেন। কিন্তু হচ্ছে এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে তাদের যে মির্জা ফখরুল আহমেদ তিনি হচ্ছে কিন্তু এখানে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং সেই সাথে জামায়াতে কিন্তু পক্ষভুক্ত হয়েছে। যেহেতু তারা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল চেয়েছে, কিন্তু সম্পূর্ণ যে 55টি সংশোধনী এর ভিতরে কিন্তু আজকে 6টি ধারায় আর কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কিন্তু হচ্ছে কোর্ট কিন্তু তখন এই জিনিসটাও বলেছে যে অন্য যে সংশোধনীগুলো রয়েছে সেগুলো যে তিনি মেনে নিয়েছেন তা কিন্তু না। তিনি বলছেন যে পরবর্তী যে সংশোধনটি রয়েছে তারা যদি মনে করেন যে জনগণের স্বার্থে এটি বাতিল করা দরকার বা হচ্ছে কিছু নতুন করে আবার নিয়ে আসা দরকার, তারা কিন্তু এটি করতে পারবেন। তো সেক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে যেহেতু বিএনপি বা জামায়াতের বাকি কাজটি হচ্ছে তাহলে এই সংসদ করবে, ব্যাপারটা কি এরকম কিনা? হ্যাঁ, এটাই আসলে যে পরবর্তীতে যে সংসদ আসবে বা নির্বাচিত প্রতিনিধিরা আসবেন তারা চাইলে জনগণের স্বার্থে সেটি সংশোধন কিংবা পরিমার্জন করতে পারবেন। আরেকটি ব্যাপার, গণভোটের কথা বলা হচ্ছে, অনেক বছর পরে মনে হচ্ছে এরকম গণভোট আবার ফিরে আনার কথা বলা ছিল। এতে আসলে কি জনগণ কি কোনো কারণে রাষ্ট্রপতি নির্বাচন বা যে কোনো ইস্যুতে যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে তারা তাদের সে ভোটাধিকার ফিরে পাবে কিনা, এটিও কি একটি ইতিবাচক হিসেবে আপনি দেখছেন কিনা? আসলে দেখেন, আপনাকে যদি আমি এই বিষয়টি বলি, এটি কিন্তু একটি ঐতিহাসিক রায় বলা যায় বিশেষ করে। আর হচ্ছে রাষ্ট্রের কথা কে বলে? রাষ্ট্রের কথা বলেন অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু জনগণের কথাই বলেন। তো হচ্ছে এই যে গণভোট ফিরিয়ে আনার বিষয়টি সেটি কিন্তু বিএনপির তরফ থেকে যেভাবে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে, এবং রিটকারী নিজেও বলেছেন, এবং সেই সাথে কিন্তু অ্যাটর্নি জেনারেল নিজেও বলেছেন। এবং হচ্ছে এটির ব্যাখ্যা দিতে গিয়ে আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন তিনি যে জনগণের পক্ষে গণভোট ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন সেজন্য তিনি হচ্ছে হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে আজকে যে দ্বৈত বেঞ্চে যারা এটি শুনানি করেছেন এবং রায় দিয়েছেন, এই গণভোট ফিরে আসাকে কিন্তু একটি ঐতিহাসিক রায় হিসাবে অ্যাটর্নি জেনারেল আখ্যা করেছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আজকে তো আপনি বলেন সবগুলো আইনজীবী বিএনপি, জামায়াত ইসলাম আর যারা ছিলেন তাদের মতের একমতেই ছিলেন, আপনি যেটি বললেন। আচ্ছা, বিরোধী মতের কি কেউ ছিল না? আসলে দেখুন, আমি হচ্ছে আপনাকে যদি বলি যে বিরোধী মতের, কারণ এখানে বিরোধী মত করার কিন্তু কিছুই নেই। কারণ হচ্ছে আমরা এখানে যে পক্ষগুলো আজকে শুনানিতে অংশগ্রহণ করেছে বা হচ্ছে যিনি রিট করেছেন বা হচ্ছে স্বয়ং হাইকোর্ট, এখন দেখেন রাষ্ট্রের কথা কে বলবে যে এটি হচ্ছে রাষ্ট্রের জন্য ভালো কি খারাপ, সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল বলবেন। তো হচ্ছে তিনি কিন্তু আমাদের এর আগেও কয়েকবার বলেছেন যে এই যে বিএনপির তরফ কিন্তু বিএনপি কিংবা জামায়াত কিংবা রিটকারী তারা কিন্তু হচ্ছে সম্পূর্ণ অংশটি বাতিল চেয়েছিলেন পঞ্চদশ সংশোধনীর, কিন্তু হচ্ছে রাষ্ট্রের যে আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু আগে আমাদেরকে বলেছেন যে তিনি হচ্ছে সম্পূর্ণ অংশটি বাতিল চান না, তিনি হচ্ছে একটি আংশিক বাতিল চান, যেটি হচ্ছে জনগণের স্বার্থে যেটি করা প্রয়োজন। সুতরাং এখানে বলা যায় যে আসলে এই যে আপনি বলছেন যে পক্ষে কেউ ছিল না, তো আমি যেহেতু বিএনপি জামায়াত এরা হচ্ছে সম্পূর্ণ অংশটি বাতিল চেয়েছিল, এই যে রুহুল কুদ্দুস কাজল সাহেব তিনিও কিন্তু বলেছেন পূর্ণ মুদ্রণের জন্য, কিন্তু এখানে কিন্তু রাষ্ট্রের আইন কর্মকর্তা তিনি কিন্তু বারবারই বলছিলেন যে সম্পূর্ণ অংশটি নয়, আমরা হচ্ছে একটি আংশিক পরিবর্তন চাই এবং যেটি জনগণের স্বার্থে হবে। সুতরাং বলা যায় যে আমরা এটাকে পক্ষ হিসাবেও ধরে নিতে পারি। মানে বিরোধী পক্ষ হিসাবে আপনি বলছেন অ্যাটর্নি জেনারেল কিছুটা হলেও ভূমিকা রেখেছে, এরকমই বলছিলেন। তাহলে বাকি যে অর্থাৎ আপনি বলছেন 6টি ধারার হচ্ছে আজকে সংশোধন হয়েছে, বাকিগুলো সংসদের হাতেই তারা ছেড়ে দিয়েছে, এটা কি আসলে আইনজীবীরা মেনে নিয়েছেন কিনা? বিএনপি পক্ষ বা যে রিটকারী আইনজীবী যারা ছিলেন জামায়াতের পক্ষে, বিএনপি ওকে, তারা এটি কি মেনে নিয়েছেন কিনা, কি তারা এটির জন্য আবার কোনো আপিল করবেন বা অন্য কোনো পন্থায় যাবেন বলে আপনার মনে হয় কিনা, বা আপনি তো কোর্টে ছিলেন সেই সময়টা? দেখুন, এই যে 55টি ধারায় সংশোধনী আনা হয়েছে, এর মধ্যে আজকে 6টি ধারায় পরিবর্তন নিয়ে আসা হলো, কিন্তু এখনো কিন্তু অনেকগুলো ধারা রয়ে গেছে। বিশেষ করে আমি যদি বলি যে যেখানে আমাদের সবথেকে বড় প্রশ্ন রয়েছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে পরিচয় করিয়ে দেওয়া
বা সবার কাছে মানে দায় চাপানোর যে একটি ভাব রয়েছে যে আমরা এক একজন এক এক রাজনৈতিক মতাদর্শ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই যে জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে মানতে হবে, এটি কিন্তু এই সংশোধনের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল। তো সুতরাং এটি একটি কিন্তু প্রশ্ন থেকেই যায় যে আসলে এটি যেহেতু এখনো রয়েছে, সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে কি ধরনের ভূমিকা নেওয়া হয়, কিংবা হচ্ছে পরবর্তীতে যে সংসদ আসবে তারা হচ্ছে কি ধরনের ভূমিকা নেয় এখানে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন কোশ্চেন করেছি তখন কিন্তু আইনজীবীরা এটাই বলেছেন যে যেহেতু এটি এখনো কিন্তু ঝুলে আছে, আজকে হচ্ছে দুইটি ওয়েতে যেহেতু পঞ্চদশ সংশোধনী নিয়ে আসা হয়েছিল, আজকে একটি প্রক্রিয়া শেষ হলো, অর্থাৎ সব থেকে যে বড় বাধা সেটি আজকে কেটে গেল। সেক্ষেত্রে আরেকটি যে বাধা রয়েছে সেটি কিন্তু জানুয়ারির ৩য় সপ্তাহে আপিল বিভাগ কি বলে বা কি রায় দেয় তার উপরে কিন্তু অনেকাংশ আসলে নির্ভর করে যে পরবর্তীতে এটি কি হবে বা বিএনপির তরফ থেকে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। রনি, আপনি আমাদের সাথে থাকুন। দর্শক ভার্চুয়ালি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যারিস্টার কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার কাজল, একটু আগে যেটি আমাদের রিপোর্টার যেখানে ছিলেন তিনি বলছিলেন যে আংশিক সংশোধনীতে আদালত রায় দিয়েছেন। আসলে আপনাদের বিএনপির পক্ষ থেকে এতে আসলে প্রতিক্রিয়া কি, আপনারা বা এটাকে কিভাবে দেখছেন? আমি প্রথমে একটু আপনাকে এবং আপনাদের রিপোর্টারকে একটু সংশোধন করে দিই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সংবিধান পুনর্লিখনের কোনো আর্গুমেন্ট করিনি, এবং এখানে মনে রাখতে হবে এই মামলাটি কিন্তু নাগরিক সমাজের পক্ষে জনাব বদরুল আলম মজুমদার এবং আরো 5 জন মিলে করেছিলেন। বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটাতে অংশগ্রহণ করেছেন যে বাংলাদেশের জন্য সংবিধানের উপরে একটা সুন্দর একটি রায় ঘোষিত হয়। সুতরাং বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মূলত বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে ঘটেনি এই সংশোধন, এই সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটি মূলত উল্লেখ করেছি। কারণ সংবিধানটা হতে হবে সব মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। কিন্তু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার এটিকে আপনাদের অনেকটা নিজেদের রাজনৈতিক দলিল হিসেবে তারা এটাকে বলতে পারেন যে এটাকে গ্রহণ করেছে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ গ্রহণ করেনি। আজকে মাননীয় আদালত কিন্তু একই রকম পর্যবেক্ষণ দিয়ে বলেছিলেন যে উই দ্য পিপল অফ দ্য বাংলাদেশ, আমাদের সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে আমরা বাংলাদেশের জনগণ। এই আমরা বাংলাদেশের জনগণ যেখানে প্রতিনিধিত্ব নাই, সেখানে যে কোনো ধরনের সংশোধনী হোক না কেন, সেই সংশোধনীটা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সে কারণে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখি, সংবিধানের 6টি যে অনুচ্ছেদ আজকে আদালত বাতিল করেছে, বাতিল করা যাবে বলবো না আমি, বাতিল মূলত 4টি করেছে, 2টি কিন্তু পুনরুজ্জীবিত করেছে। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ বাতিল করেছে, যার মাধ্যমে তাদের ভাষায় অসাংবিধানিকভাবে যদি কেউ ক্ষমতা গ্রহণ করতে চায় তাহলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে পারবে। সেটা আদালত বলেছে যে এটা অনেকটা ভেগ, অস্পষ্ট, সুতরাং এটা বাতিল। আদালত বাতিল করেছে 7-এর খ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছে ভবিষ্যতের কোন সংসদ ওই সংবিধানের তাদের সংশোধিত কিছু কিছু বিধান কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। আদালতের পর্যবেক্ষণ হচ্ছে একটা সংসদ, পরবর্তী সংসদ কি করবে, দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে কতটুকু সংবিধান সংশোধন প্রয়োজন, সেটা পরবর্তী সংসদ নির্ধারণ করবে। সেটা এখনই আমি আগাম তাদেরকে বাধ্য করতে পারি না, সুতরাং সেটি বাতিল। আদালতের 44(2) অনুচ্ছেদ বাতিল করেছে, যার মাধ্যমে আমরা জানি যে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সাংবিধানিকভাবে অনেক প্রশ্নের নিষ্পত্তি করে থাকে। যেমন আজকের মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী মামলা। সেখানে বলা ছিল, ওই সংশোধনী করা হয়েছে যে এইটার পাশাপাশি ইচ্ছা করলেও অন্য কোনো আদালতকেও সিমিলার ক্ষমতা দিতে পারে। আদালত বলেছে আমাদের 8ম সংশোধনের মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশ যেমন একটি, বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি, সংবিধানও একটি। সুতরাং এই এককভাবে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করে অন্য কোনো অধস্তন আদালতকে দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে 44(2) অনুচ্ছেদ বাতিল করেছে। 142 অনুচ্ছেদ, যার মাধ্যমে এই সংশোধনীটা করা হয়েছে, সেটি 12তম সংশোধনের মাধ্যমে যে প্রক্রিয়া ছিল সেটাকে পুনরুজ্জীবিত করা হয়েছে। 58(2) অনুচ্ছেদ, যার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অবস্থা বেগম খালেদা জিয়ার সরকার প্রবর্তন করেছিলেন, আদালত সেটাকে ফিরিয়ে এনেছেন। সুতরাং আদালত কিন্তু সবকিছু বাতিল করেনি, বরং সংশোধনী করার মাধ্যমে ওইগুলো যে বিলোপ করা হয়েছিল বাতিল করে সেগুলো পুনরুজ্জীবিত করেছেন। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু প্রথমত মনে রাখতে হবে। আর বাকি যে বিষয়গুলো আছে, প্রস্তাবনা থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেগুলো বলেছে যে পরবর্তীতে জনগণের সরকার যখন গঠিত হবে, পরবর্তী সরকার এবং সংবিধান, এই সংসদ, তারা বাকি সংশোধনীগুলো 54টি যে সংশোধনী পঞ্চদশ সংশোধনের মাধ্যমে করা হয়েছে সেগুলো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সুতরাং বিএনপির এখানে স্পষ্টত, বিএনপি ইতিমধ্যে আপনারা জানেন
যে বিএনপির পক্ষ থেকে তাদের যে সংবিধান সংস্কার কমিটি, তারা 67টি সংস্কার প্রস্তাব করেছেন। আমি মনে করি আজকে রায়ের মাধ্যমে বিএনপির প্রস্তাবিত যে 67টি সংস্কার, তার অনেকাংশেই কিন্তু মিটে গেল। বাকি যে সমস্ত সংস্কার, বিএনপি আমি মনে করি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার প্রত্যাশী রাজনৈতিক দল। এই সংবিধান এবং এই রায়ের আলোকে তারা সরকার গঠন করলে নিশ্চয় এই রায়ের প্রত্যাশা এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী বাকি সংশোধনীগুলো করবেন। যে জনাব কাজল, পঞ্চদশ সংশোধনীর যে আংশিক বাতিল বা হচ্ছে আপনি যেটি বলছিলেন, মাধ্যমে জনগণের আসলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটবে বলে আপনি মনে করেন? আমরা আপনাদের বিএনপি বা জামায়াত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বারবার বলে আসছিল যে তত্ত্বাবধায়ক সরকার না থাকার কারণে ঠিকঠাক মতো ভোট দিতে তারা পারেননি, আসলে এবার কি সেই ভোটটি দিতে পারবেন কিনা বা আশা আকাঙ্ক্ষার আসলে প্রতিফলন ঘটবে বলে মনে করেন কিনা? দেখুন, আমি খুব হাইপোথেটিক্যালি না বলে আমি যদি একটু অতীত দিকে দেখাই, দেখেন 1991 সালে এরশাদ পতনের পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ছিল না, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পরে প্রথম নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এটা 1996 সালে। পরবর্তীতে আপনি যদি 2001 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি সংবিধানে আমার এই আর্গুমেন্টের সময়, মামলা শুনানি কালে আমি কিন্তু বলেছি 2008 সালের যে নির্বাচন এবং সেই নির্বাচনটি কিন্তু তৎকালীন সংবিধান অনুযায়ী হয়নি, এবং আমি আদালতের কাছে স্পষ্টত বলেছি সেটা পার্লামেন্টারি ফ্রড ছিল। কারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 90 দিন, কিন্তু আপনারা জানেন 1/11 সরকারের পরে 2006 সালের পরে 2008 সালে গিয়ে তারা নির্বাচন করেছেন। সুতরাং ওই অনিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যে আওয়ামী লীগের সরকার গঠিত হয়েছিল, সেই সরকার 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে যে কাটাছেঁড়া করে দলীয় দলিল দস্তাবেজে পরিণত করেছে। আমি মনে করি 2008 সালের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছিল না, না এটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ছিল। আমি মনে করি 1991, 1996 এবং 2001 সালের আমাদের বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে অভিজ্ঞতা রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে আমার মনে হয় যে এইটি জনগণের মধ্যে ভোটাধিকার সুনিশ্চিত করবে। আজকে আদালতের পর্যবেক্ষণ, দুটি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতা এবং নাগরিকদের যে আন্দোলন, সে আন্দোলনটাকে স্বীকৃতির পাশাপাশি আদালত কিন্তু এও বলেছে 2000 মানে পূর্ববর্তী 3টি নির্বাচন, অর্থাৎ 2024 সালের 7 জানুয়ারির আওয়ামী লীগের নির্বাচন, ডামি নির্বাচন থেকে শুরু করে পূর্ববর্তী 3টি নির্বাচন, তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাইরে যে 3টি নির্বাচন হয়েছে, সেই 3টি নির্বাচন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। আদালতের পর্যবেক্ষণ। এখানে আরেকটি কথা কিন্তু উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি বিচারপতি খায়রুল হক সাহেব ত্রয়োদশ সংশোধনীর রায়ের মাধ্যমে যেটি করেছেন, আদালত স্পষ্টত বলেছে ত্রয়োদশ সংশোধনীর মামলা রায় দেওয়ার মাধ্যমে খায়রুল হক সাহেবের যে জাজমেন্ট ছিল, সেখানে প্রথম যে শর্ট অর্ডার ছিল তাতে বলা হয়েছিল পরবর্তী 2টি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হতে পারে। শুধুমাত্র একটি মাত্র পরিবর্তন, যে সদ্য বিদায়ী প্রধান বিচারপতিকে এই পদে রাখা হবে না। আদালতের পর্যবেক্ষণে বলেছেন 2011 সালে পঞ্চদশ সংশোধনী যখন সংশোধনে পাশ করা হয়, তখন কিন্তু পূর্ণাঙ্গ রায় আসেনি, ওই শর্ট অর্ডারটা কার্যকর ছিল। যেহেতু শর্ট অর্ডারটা কার্যকর ছিল এবং পরবর্তী 2টা নির্বাচন হওয়ার কথা ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে, সেটু হয়নি, সুতরাং এটাকে পঞ্চদশ সংশোধনীর এই অংশটুকু বাতিল বলে গণ্য হবে। মূল কথা হচ্ছে, কোর্ট বলেছে যে দেখেন, আমাদের দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বিশেষ করে সেপারেশন অফ জুডিশিয়ারি, আমাদের সংবিধানের যে কর্তৃত্ব, আমাদের সুপ্রিম কোর্টের যে কর্তৃত্ব, এগুলো হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো। এই মৌলিক কাঠামোকে পরিবর্তন কোনোভাবেই করা যাবে না, কারণ মৌলিক কাঠামোর সঙ্গে মানুষের ভোটাধিকার, মানুষের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সব জড়িত। এই কারণে আদালত বলেছেন যে সংশোধনীগুলো বাতিল করেছে, আদালতের দৃষ্টিতে এই সংশোধনীগুলোর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক যে কাঠামো, সেই কাঠামোকে ভঙ্গুর করে ফেলা হয়েছে এবং সেটা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই কারণে এই 6টি অনুচ্ছেদ বাতিল কিংবা 2টি অনুচ্ছেদ সংশোধন পুনরুদ্ধার করেছেন। জি জনাব কাজল, আর 2টি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসায় অন্তর্বর্তী সরকারের জন্য অন্তরায় হবে কিনা, আর আপনি একটু আগে বলছিলেন গণতন্ত্র, আইনের শাসন, এই যে এখন সংশোধনী বা আংশিক বাতিলের মাধ্যমে কি সেই গণতন্ত্র, মানবাধিকার এগুলো ফিরে আসবে বলে মনে করেন কিনা? দেখুন, আপনাদের রিপোর্টার সাহেব ছিলেন ওখানে, আদালতে কিন্তু এই মামলাটি রায় ঘোষণার পরে
আদালত কিন্তু এখানে মামলার বাদী বদরুল মজুমদার, আমি নিজেও আদালতকে বলেছি যে আপনি যে আজকে রায়টি দিলেন, এই রায়ের যে সমস্ত অবজারভেশন এবং আপনার অপারেটিং পার্ট, আপনি অবিলম্বে এটাকে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বলে আমাদের সংবিধানে এটা সংযোজন করে সংবিধান নতুন করে ছাপানোর জন্য বলেছি। কারণ 2016 সালের পরে বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু আর সংবিধান কিন্তু ছাপাননি। এটা আদালত বলেছেন যে আমি লিখিত দিলে উনি সে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। এখানে আদালত কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু পরবর্তীতেও বলেছেন, এবং উনি যেহেতু পূর্ণাঙ্গ রায়টি এখনো লেখেননি, উনি ওনার অপারেটিং পার্ট অবজারভেশন, মোদ্দা কথায় কি কি কারণে এই সংশোধনী বাতিল ঘোষণা করলেন তার একটি ব্যাখ্যা উনি আমাদেরকে দিয়েছেন। আমরা যা যা বক্তব্য রেখেছিলাম, আমাদের যে সমস্ত লিগাল আর্গুমেন্ট পয়েন্ট ছিল, উনি বলেছেন এগুলো পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে তার প্রতিফলিত হবে। আমি মনে করি এই রায়টির মাধ্যমে, এই রায়টি কিন্তু কোনোভাবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। আদালত কিন্তু এটা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের বিপ্লবের ফল, আর আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমরা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বন্দোবস্ত করেছিলাম, সেটি পুনরুত্থিত হবে। সুতরাং এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পরিচালনার সঙ্গে আজকের রায়ের কোনো সামঞ্জস্যতা নেই, এবং এই রায় এই সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো রকম বাধা, অন্তরায় কিংবা আমি মনে করি কোনো রকম ব্যত্যয় সৃষ্টি করবে না। আরেকটি ব্যাপারে একটু জানতে চাই, যেটা গণভোটের কথা বলা হচ্ছিল, আসলে এই গণভোট কি কাজে লাগতে পারে বা কখন কোন ইস্যুতে আসলে এটা আমাদের জন্য ইতিবাচক হবে বলে আপনার মনে হয়? দেখুন, আসলে এই ক্ষেত্রে আমাদের সংবিধান যে কোনো লিখিত সংবিধানে কিন্তু সংবিধান সংশোধনের একটা প্রক্রিয়া পদ্ধতি উল্লেখ করা থাকে। আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ, সেটি কিন্তু বলা আছে যে কি কি কারণে সংবিধান সংশোধন করা যাবে। কিন্তু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে 142 অনুচ্ছেদের অধীনে এই সংশোধনীটা করা হলো, সেই সময় কিন্তু 142 অনুচ্ছেদটিও কিন্তু সংশোধন করে ফেলা হয়েছে। তার মানে অনেকটা বলা যায় যে মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা করেছে আদালত। সে কারণে 12তম সংশোধনীর মাধ্যমে মূল যে 142 অনুচ্ছেদ সেটি ফিরিয়ে আনছে। ওই 142 অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করা ছিল আমাদের প্রস্তাবনা সংবিধানের 8 এবং আরো 2টি ধারা অনুচ্ছেদ, সেগুলো সংশোধন করার জন্য গণভোট করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, গণভোট আইন নামে একটি আইন কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত চালু আছে, এবং সংবিধানের 12তম সংশোধনের পরে কিন্তু গণভোট বাংলাদেশে হয়েছিল। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, তিনি প্রধান বিচারপতির পদে থেকে গিয়ে নির্বাহী পদ অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যে নির্বাচন করলেন, আবার তিনি ফিরে এসে প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করলেন। এই যে একটা সাংবিধানিক বিষয়, সেটি সংবিধানের সঙ্গে গণভোটের অধীনে কিন্তু সেটা নিষ্পত্তি করা হয়েছে। সুতরাং গণভোট আইনটা এখনো পর্যন্ত কার্যকর, এবং আদালত বলেছে 142 অনুচ্ছেদে আমাদের সংবিধানের কিছু কিছু সংশোধনের জন্য গণভোটের বিধান আছে, সেটি আদালত পুনরুজ্জীবিত করেছেন। অর্থাৎ 142 অনুচ্ছেদের অধীনে কিছু কিছু ক্ষেত্রে, যেমন সংবিধানের প্রস্তাবনা, এটা সংশোধন করতে গেলে গণভোট লাগবে। আমাদের সংবিধান অনুচ্ছেদ 8 এবং এমনকি 142 অনুচ্ছেদ, সেটি করতেও কিন্তু লাগবে। সুতরাং আদালত কিন্তু এই কারণে 142 অনুচ্ছেদটা পুনরুজ্জীবিত করার মাধ্যমে গণভোটের ব্যবস্থাটা প্রকারান্তরে সংবিধানে ফিরে এলো। জি, জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সহকর্মী ওলিউল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।